ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11-এর একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় কবিতা দ্য সিক্রোজ নিয়ে আলোচনা করব। আমরা এই কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়ব। আমরা জানব এই কবিতাটির প্রতিটি শব্দের অর্থ এবং কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তবে কবিতাটি শুরু করার আগে আমরা অবশ্যই কবি সম্পর্কে জেনে নেব। দ্য সিক্রোজ এই কবিতাটির কবি হলেন উইলিয়াম ব্লেক। প্রি রোম্যান্টিক যুগের অন্যতম বিখ্যাত কবি উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছিলেন 1757 সালে, স্থান লন্ডন। ছেলেবেলা থেকেই ব্লেক আপোষহীন অতীন্দ্রিয়বাদী। মূর্ত পৃথিবীর কঠিন বাস্তবতাকে অস্বীকার করে ব্লেক আশ্রয় নিয়েছিলেন আধ্যাত্ম জগতের মায়ারাজ্যে, যেখানে আছে এক অকৃত্রিম উদার উলঙ্গ সহজ সরলতা। এই সরলতাকে আঁকড়ে তিনি 1789 সালে রচনা করেন সংস অফ ইনোসেন্স নামে একটি কাব্যগ্রন্থ। এর ঠিক 5 বছর পর অর্থাৎ 1794 সালে কবি রচনা করেন সংস অফ এক্সপেরিয়েন্স নামে আরেকটি কাব্যগ্রন্থের। এবার প্রশ্ন হলো, এই দুটি কাব্যগ্রন্থের নামে কবি কেন সংস শব্দটি ব্যবহার করলেন? লিখেছেন তো কবিতা, কিন্তু ব্যবহার করলেন সংস কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, সংস অফ ইনোসেন্স রচনার পর এমন কি হলো যে 5 বছরেই তিনি সরলতার বিপরীত অবস্থান অর্থাৎ সংস অফ এক্সপেরিয়েন্স লিখলেন? জেনে নিই উত্তর দুটো। প্রথম প্রশ্নের উত্তরে বলবো, ব্লেক হ্যাজ ডিস্টিলড হিজ মেসেজ ইনটু দ্য শেপ অফ এ সং। আধ্যাত্মিকতার মায়া কাজল পরে যে অলৌকিক জগৎকে তিনি দেখেছেন, তাকেই তিনি ধ্যানের ভাষায় রূপদান করেছেন। তাই তার রচনাগুলি হয়ে উঠেছে অলৌকিক সঙ্গীত। তাছাড়াও যেহেতু কবিতার চাইতে গানের আবেদন দ্রুত ও প্রবল, তাই তিনি সংস শব্দটি ব্যবহার করেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, সংস অফ ইনোসেন্সের রচনার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, অশান্তি পারিবারিক জীবনকে অস্থির করে তুলেছিল। ফরাসি বিপ্লবের সমর্থকদের শোচনীয় পরিণাম কবিকে সংস অফ এক্সপেরিয়েন্স লিখতে প্রায় বাধ্যই করে তুলল। যদিও এই অশান্ত অভিজ্ঞতা থেকে বাঁচতে কবি আবারও আশ্রয় নিলেন আধ্যাত্মিকতার জগতে। আমাদের পাঠ্য দ্য সিক্রোজ কবিতাটি এই সংস অফ এক্সপেরিয়েন্স কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা এই কবিতাটি সম্পর্কে জানবো, কবিতাটি পড়ব। তবে তার আগে যদি তোমাদের এই আলোচনা ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও। এবার যাচ্ছি কবিতার পূর্ণাঙ্গ আলোচনায়। লক্ষ্য করো, কবিতার নাম হচ্ছে দ্য সিক্রোজ, অর্থাৎ অসুস্থ গোলাপটি। এবার এই যে গোলাপটি অসুস্থ, গোলাপটিকে অসুস্থতা বানানো হলো, এটা আসলে একটি অলংকার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। এবং তার ফলস্বরূপ কবিতাটি যখন শুরু হয়েছে, প্রথম লাইনেই কবি ও রোজ আর কে ক্যাপিটাল ওয়ার্ড কিন্তু ব্যবহার করেছে। কবিতা শুরু হচ্ছে ও রোজ দিয়ে। এই যে ও বলে কাউকে সম্বোধন করা হয়, এই সম্বোধনকে বলা হয় অ্যাপোস্ট্রফি। কোনো কোনো জায়গায় দেখা গেছে এটাকে ইনভোকেশন বলা হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের চাইতে অর্থাৎ মানুষের চাইতে উন্নততর যদি কাউকে ডাকা হয়, কোনো দেবী দেবতাকে ডাকা হয়, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইনভোকেশন শব্দটি ব্যবহার করব। কিন্তু কোনো মানুষকে বা মানুষের থেকে নিচু যদি কাউকে ডাকা হয়, তবে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হবে। এই কবিতায় একটা ভীষণ সুন্দর অ্যালিউশন রয়েছে, কিন্তু যেটা অবশ্যই হিডেন রয়েছে, কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। সেটা কি? সেটা হচ্ছে বাইবেলের আদম আর ইভের গল্প, সেই প্যারাডাইস লস্টের গল্প। তোমরা সকলেই জানো যে স্যাটান ঈশ্বরের সাথে বিদ্রোহ ঘোষণা করার পর ভেবেই নিয়েছিল আদম আর ইভকে ঈশ্বরের সাহচর্য থেকে দূর করে দেবে, এবং সেই হিসেবেই সেই অভিসন্ধিকে সাকসেসফুল করবার জন্য স্যাটান কিন্তু স্বর্গের বাগানে একটি গাছে
সার্পেন্ট, সাপের রূপ নিয়েছিল। ঈশ্বর কিন্তু আদম আর ইভকে বারবার করে বারণ করেছিলেন, গড বারবার করে বারণ করেছিলেন যাতে তারা সেই স্বর্গের বাগানে থাকা জ্ঞান বৃক্ষের ফল অর্থাৎ উইজডম ট্রির ফল যেন না খায়। কিন্তু তারপর আমরা জানি স্যাটান তার সুচারু ধূর্ত বুদ্ধিতে কিভাবে ইভকে প্রলুব্ধ করলো এবং সেই জ্ঞান বৃক্ষের ফল খাইয়ে দিল। পরে আদামও সেই জ্ঞান বৃক্ষের ফল খেলো এবং সিন অফ ডিসঅবিডিয়েন্স, ঈশ্বরকে অবজ্ঞা করার শাস্তি কিন্তু মানুষকে পেতে হলো প্যারাডাইস লস্টের মাধ্যমে, সেখান থেকে বিতাড়িত হওয়ার মাধ্যমে। এবার এই যে ইভ, এই যে আদম, যারা একেবারে ইনোসেন্ট ছিল, যারা সরলতার মূর্ত প্রতীক, তাদেরকে স্যাটান জ্ঞান বৃক্ষের ফল খাইয়ে তাদেরকে এক্সপেরিয়েন্সড করে দিল। অর্থাৎ জ্ঞান কিন্তু সবসময় ভালো হয় না, এবং তার ফলস্বরূপ আদম আর ইভ, প্রথম পুরুষ প্রথম নারী, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেলেন। এই গল্প আমরা সকলেই জানি। এই কবিতাতে কিন্তু আমরা এই গল্পের একটি অনুষঙ্গ বা এই গল্পের একটি ছায়া পাব। আর দেরি না করে আমরা কবিতাতে প্রবেশ করছি। কবি শুরু করছেন ও রোজ বলে। তাহলে আমি আগেই বললাম ও হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি, ইনভোকেশন নয়। ও রোজ, রোজের আটটা ক্যাপিটাল, মানে এখানে পার্সনিফিকেশন করা হয়েছে। আমরা দুটো অলংকার ইতিমধ্যে জেনে ফেললাম। কবি বলছেন ও রোজ দৌ আর্ট সিক। এটা কিন্তু এখানে আর্কেইক শব্দ ব্যবহার করা হয়েছে। দৌ মানে ইউ, আর আর্ট মানে হচ্ছে আর, অর্থাৎ লাইনটি দাঁড়াচ্ছে ইউ আর সিক। লক্ষ্য করো, আমরা যদি অসুস্থ হই আমরা তো বুঝতে পারি যে আমরা অসুস্থ হয়েছি, কিন্তু গোলাপ কিন্তু বুঝতে পারছে না, কারণ তার সে ইনোসেন্স, সে এতটাই ইনোসেন্ট, সে কিন্তু বুঝতে পারছে না যে সে অসুস্থ, সে পীড়িত। এবং কবি কিন্তু তাকে মনে করিয়ে দিচ্ছেন, গোলাপ ইউ আর সিক, তুমি পীড়িত বা তুমি অসুস্থ। কেন অসুস্থ? দ্য ইনভিজিবল ওর্ম, একটি অদৃশ্য পোকা, পোকাটি অদৃশ্য। পোকা ওর্ম বলতে কোন পোকাকে বোঝানো হয়? ওর্ম হচ্ছে সাধারণত মাটিতে হেঁটে বেড়ানো পোকা, অর্থাৎ যার ডানা নেই। কিন্তু কবি এখানে বলছেন দ্য ইনভিজিবল ওর্ম দ্যাট ফ্লাইস, যেটা উড়ে বেড়ায়। তার মানে এই পোকাটির নিশ্চিতভাবে কোনো ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, তাই সে উড়ে বেড়াতে পারছে। তো এই অদৃশ্য পোকাটি দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, যেটা রাতে উড়ে বেড়ায়, তাহলে পোকাটি অদৃশ্য কেন? তার কারণ সেটা নকটার্নাল ভিজিট করে, অর্থাৎ রাত্রিবেলা উড়ে বেড়ায়, তাই সে ইনভিজিবল। তো সেই ইনভিজিবল ওর্মটি কি করছে? ইন দ্য হলিং স্টর্ম, এই হলিং শব্দটা মানে হচ্ছে প্রচন্ড বা গর্জনশীল। প্রচন্ড গর্জনশীল ঝড়ের রাতে উড়ে এসে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, আরেকটা আর কি ওয়ার্ড পেলাম, দাই, খুঁজে পেয়েছে দাই বেড। দাই বেড বলতে ফুলের পাপড়িকে বোঝানো হয়েছে। তাহলে সেই পোকাটি উড়ে এসে ফুলের পাপড়িতে জায়গা খুঁজে নিয়েছে অফ ক্রিমসন জয়। বেডটাকে এখানে বলা হলো ক্রিমসন জয়। ক্রিমসন মানে ডার্ক রেড, জয় মানে আনন্দ। সুতরাং রক্তিম আনন্দের গোলাপের সজ্জাতে সে জায়গা করে নিয়েছে। আর তারপর অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, পোকাটির কালো গোপন ভালোবাসা, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, গোলাপ তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। তাহলে আমরা কবিতাটির সারফেস মিনিংটা বুঝতে পারলাম। তোমাদের বলি এটা কিন্তু একটি সিম্বলিক পোয়েম। সিম্বলিক পোয়েম মানে কি? যে কবিতাগুলো সাধারণত চিত্ররূপময় হয়, অর্থাৎ রূপকের ব্যবহার যেখানে করা হয়। সিম্বলিক পোয়েম মানে সেই কবিতাগুলো যেই কবিতার একটি সারফেস মিনিং এবং একটি ইনার মিনিং থাকবে। আমি এখন যে মানেটা বললাম এটা কিন্তু কবিতার একটি সারফেস মিনিং। তোমরা বিভিন্ন বইতে এই কবিতার ব্যাখ্যাতে দুটো মানে পাবে।
আমি কিন্তু আজকে তোমাদের এই কবিতার 3টে মানে বলব। আসলে এই কবিতাটি এতই সুন্দর যে এর অনেক মানেই বের করা যেতে পারে। তো আমি প্রথমে সারফেস মিনিং এ বললাম যে একটি গোলাপের কথা, যে গোলাপটি পীড়িত বা অসুস্থ। তার কারণ হচ্ছে একটি অদৃশ্য পোকা যেটা রাত্রিবেলা উড়ে বেড়ায়, তো এমনই একটি ঝড়ের রাতে সে এসে প্রবেশ করলো এবং কোথায় আসলো না, সে গোলাপের যে সজ্জা সেখানে, অর্থাৎ যে পাপড়ি, সেখানে সে আশ্রয় নিয়ে নিল এবং তার কালো, তার গোপন ভালোবাসা তার জীবনটা ধ্বংস করে দিল। এবার এই সারফেস মিনিংটা বাদ দিয়ে চলো দেখে নিই এই কবিতার আর কোনো মানে কি আমরা খুঁজে পাই কিনা। এই গোলাপটা কিসের প্রতীক? এই গোলাপটা সিম্বল অফ পিউরিটি, এই গোলাপটা সিম্বল অফ বিউটি, এই গোলাপটা সিম্বল অফ ইনোসেন্স এবং একটি ওমেন ফিগার। যদি ধরে নিই গোলাপটি একটি মেয়ের প্রতীক, তাহলে পোকাটি একটি ছেলের প্রতীক। কবি বলছেন যে ও রোজ দ্য ওয়ার্ড সিক, অর্থাৎ একটি মেয়েকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি কিন্তু পীড়িত। তার কারণ ঝড়ের রাতে পরাণ সখা বন্ধু এ আমার বলে যে পুরুষটি তোমার জীবনে এসেছে সে আসলে প্রেমিক ছিল না, সে দৈত্য প্রেমিক। এবং তার অভিপ্রায়, তার লক্ষ্য, তার উদ্দেশ্য যেহেতু স্পষ্ট নয়, তাই সে ইনভিজিবল। সে কি করলো না, সেই দৈত্য প্রেমিক মেয়েটির স্লিপিং বেডে চলে গেল এবং সেখানে তার চ্যাস্টিটি, তার ভার্জিনিটি নষ্ট করে দিল এবং এভাবেই সেই মেয়েটি পীড়িত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল মানসিকভাবে। আসলে যখন এই কবিতাটি লেখা হয়েছে তখন কিন্তু মেয়েদের পিউরিটি, চ্যাস্টিটি, ভার্জিনিটি এগুলো নিয়ে ভীষণ পরিমাণে কি বলবো, সমাজটা খুব সংস্কারবদ্ধ ছিল। সংস্কার না বলাই বোধহয় ভালো। সমাজ কিন্তু এসব নিয়ে ভীষণভাবে ভাবতো এবং তারা মনে করতো একটি মেয়ের চ্যাস্টিটি বা ভার্জিনিটি নষ্ট হয়ে গেলেই মেয়েটি কিন্তু অপবিত্র হয়ে গেল এবং সেই কারণে লেখাটা এইরকমই করা হয়েছে। এবং এই যে দৈত্য প্রেমিক, তার ডার্ক সিক্রেট লাভ, ভালোবাসাটা কেমন ডার্ক এবং সিক্রেট। ডার্ক কেন? কারণ তার অভিপ্রায় তো ভালো নয়, ফলে সেটা ডার্ক। এবং সিক্রেট কারণ সেটা ভালো নয় বলেই সিক্রেট। তাহলে এই যে আমি কবিতাটির দুটো মানে বললাম, তাহলে একটু সহজ করে যদি দেখি তাহলে দুটো মানের কেমন ভাবে দাঁড়ায়, কি দাঁড়ায় দুটো মানে যদি একটু সহজ করে বলা যায় বাংলায়। গোলাপ ছিলি রূপের রানী, রূপের বিভা প্রাণে, আজ পীড়িত গোলাপ খানি লাবণ্য হারা প্রাণে। একখানি কীট উড়ে বেড়ায় রাতের অন্ধকারে, ঝড়ের রাতে অভিসারে এলো যে তোর ঘরে। তোর উষ্ণ লাল সজ্জাতে বাসর জাগে সে, গোপন প্রেমে দৈত্য প্রেমিক তোর জীবন কেড়েছে। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু দুটো মানে জেনে ফেলেছি। আমি তোমাদের বলেছিলাম যে আমি কিন্তু এই কবিতার আরো একটি মানে বলবো। সে মানেটা কি? গোলাপ কিন্তু আসলে সিম্বল অফ ইনোসেন্স, আর ওর্ম হচ্ছে সিম্বল অফ ইভিল, সিম্বল অফ এক্সপেরিয়েন্স। এই গোলাপ কিন্তু আসলে সেই ইভের মতো যে ইনোসেন্স ছিল, আর এই ওর্মকে তুমি ভেবে নিতেই পারো স্যাটার্নের মতো, যার উদ্দেশ্য খারাপ ছিল। এইবার কবি যখন বলছেন ও রোজ দ্য ওয়ার্ড সিক, আসলে তিনি বোঝাতে চাইছেন যে ইনোসেন্স যেটা, সেই ইনোসেন্সটা কিন্তু পীড়িত হয়েছে। তার কারণ ইনোসেন্সকে ধ্বংস করেছে কে? একটা ওর্ম, সেই ওর্মটাকে এক্সপেরিয়েন্স ধ্বংস করে দিয়েছে। সেই ইনোসেন্সকে জীবনের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স তিল তিল করে নষ্ট করে দেয়। কবি যেহেতু খুব আধ্যাত্মিকবাদে বিশ্বাস করতেন, বাইবেলের দ্বারা ভীষণভাবে ইন্সপায়ার ছিলেন, কবি মনে করতেন যে সরলতা হচ্ছে আসলে ঈশ্বরের বেশ। ঈশ্বর সরলই হন, সরলতাকেই পছন্দ করেন। তাই যত আমরা এক্সপেরিয়েন্সড হয়ে যাচ্ছি আমরা কিন্তু তত ঈশ্বরের থেকে দূরে সরে যাই। তাই এটাকে যদি একটু অন্যরকম ভাবে মানে দাঁড়ায় তাহলে কি বলা যায় যে সরলতা প্রভুর বেশ,
পবিত্র প্রেমে সুখ, লোভ লালসার অভিজ্ঞতা বাড়ায় শুধু দুঃখ। আনন্দ প্রেমের সরলতা আত্মার গেহ ছিল, উষ্ণ প্রেমের ঝড়ের আঘাত তাকে ধ্বংস করে দিল। একটা মজার ঘটনা বলি, একটা মজার কথা বলি, লক্ষ্য করে দেখো। তাহলে যে গোলাপ ইনোসেন্স, সরলতার প্রতীক, আর যে ওর এক্সপেরিয়েন্সের প্রতীক, ভাবতে অবাক লাগে না যে এই দুটোকেই তো ক্রিয়েট করলেন আসলে গড। তাহলে এক্সপেরিয়েন্স যদি খারাপই হয়, পোকাটি যদি খারাপই হয়, তাহলে তাকে সৃষ্টি করলেন কেন? সৃষ্টি না করলেই হয়ে যেত, কেন সৃষ্টি করলেন? এই প্রসঙ্গে তোমাদের বলি, the rose, the symbol of purity and innocence, is the another shape of God. But it is the same God who creates the fierce force like the old, symbol of adverse situation of life, that breaks the simplicity of human soul. It is not exactly a question of surprise, but an expression of satisfaction that the one and the same universe holds the rose and the old, the beautiful and the dreadful together. অর্থাৎ কিনা, কবি কিন্তু বিশ্বাস করতেন উইদাউট কন্ট্রারিজ দেয়ার ইজ নো প্রোগ্রেশন। আমাদের মধ্যেই, আমাদের মনের ভিতরেই ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স পাশাপাশি থাকে, এবং দুটোই জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিউটিফুলও যেমন গুরুত্বপূর্ণ, ড্রেডফুলও তেমনি গুরুত্বপূর্ণ। গোলাপও যেমন গুরুত্বপূর্ণ, ওর মতো তেমন গুরুত্বপূর্ণ। দুটোই হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য গড। ঈশ্বরই সৃষ্টি করেছেন, কারণ দুটোই আমাদের প্রয়োজন। আশা করি তোমাদের কবিতাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কবিতাটা, ভিডিওটা লাইক করো, কমেন্টস করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরো এরকম অনেক ভিডিও পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।